গণভোটের সময় এবং জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মত পার্থক্যের প্রেক্ষাপটে গত ৩ নভেম্বর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং সভা থেকে রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানাতে ৭ দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার। যদিও ষষ্ঠ দিনের রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আগামীকাল শেষ হচ্ছে সরকারের বেঁধে দেয়া সময়সীমা। একদিকে জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক অঙ্গনে মতভিন্নতা, অন্যদিকে এগিয়ে আসছে নির্বাচন। উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ, বাড়ছে অভিযোগ পাল্টা অভিযোগ। এই বাস্তবতায় রাজনৈতিক অনৈক্যের সমাধান করবে কে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজ। দর্শক, আমি ফার্নাস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন অধ্যাপক ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, আহ্বায়ক বিএনপি মিডিয়া সেল। স্বাগত জানাচ্ছি আপনাকে। যে প্রশ্নটি আমরা শিরোনামে রেখেছি সেই প্রশ্নটি শুরুতে আপনাকে করতে চাই। রাজনৈতিক অঙ্গনে আমরা যে অনৈক্য দেখছি, সমাধান করবে কে? ধন্যবাদ। আমার মনে হয় যে এটা ঠিক অনৈক্য বলবো না, কারণ আমরা তো সবাই নীতিগতভাবে সবাই মেনে নিয়েছে যে জুলাই সনদকে তারা মেনে নিচ্ছে এবং একটা গণভোটের ব্যাপারে একটা ঐক্যমত্য হয়েছে। আমার মনে হয় না যে অন্তর্বর্তী সরকারের এটা প্রয়োজন ছিল যে রাজনৈতিক দলগুলো নিজেরা বসে সেটাকে তারা কোনো একটা সমাধান বলে দেবেন, কারণ ঐক্যমত্য কমিশন তো মাসের পর মাস বসে এগুলো নিয়ে আলোচনায় করেছে। তো এই ছোট ব্যাপারটা তারা রেখে দিল কেন? এই আলোচনাটা তারা করতেই পারতেন। আর সবাই তো বলেছে যে এই জায়গাতে সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিজেরাই দিতে পারে। এটা তো মানে এমন নয় যে আমি একটা চাইছি আপনি একটা চাইছেন। তো আমরা যদি আমাদের জায়গাটাতে নিজের যুক্তি তো আমরা দেখিয়ে দিয়েছি। এই বিচারের ক্ষেত্রে তো তাই হয়, তাই না? যে একটা পক্ষ তাদের যুক্তি তর্কগুলো উপস্থাপনা করে, আর এক পক্ষ তাদেরও যুক্তি তর্ক উপস্থাপনা করে, মাঝখানে রেফারি হোক, এম্পায়ার হোক, বিচারক হোক, কেউ একজন থাকে। তো অন্তর্বর্তীকালীন সরকার তো সেই দায়িত্বটা নিয়েছে। তো এটা উচিত হবে তাদের পক্ষ থেকে উত্তরটা জানি। কিন্তু ডাক্তার মওদুদ আলমগীর পাভেল, প্রশ্ন আসে, যদি অন্তর্বর্তী সরকার কোনো সিদ্ধান্ত নেয়, বিএনপি কি মেনে নেবে, নাকি জামায়াতের মতো বিএনপির ঘি লাগবেই? আমরা ওই ঘি তত্ত্বের ভেতরে ঢুকতে চাই না, যেমন পিয়ার তত্ত্বের ভেতরে আমরা কোনো সময় ছিলাম না। এইগুলো রাজনীতিতে আমার মনে হয় যে খুব সুখশ্রাব্য শব্দ নয়। মানুষ এই ধরনের শব্দের সাথে অভ্যস্ত হতে চায় না, আমরাও চাইবো না। আমার মনে হয় যে যদি অন্তর্বর্তী সরকার যুক্তিসঙ্গতভাবে যে কথাটি দেশের সব মানুষই মনে করে, কারণ অযৌক্তিক দাবিটার কথা যদি আপনি নিজে চিন্তা করেন যে আজকে আমরা কিন্তু নভেম্বরে প্রায় মধ্য নভেম্বরের কাছে পৌঁছে যাচ্ছি। তো একটা নির্বাচন ব্যবস্থাপনা করা তো একটা ছেলে খেলার কোনো ব্যাপার না, এবং তার কয়েক মাস পরে আরও জাতীয় নির্বাচন করব। আমাদের ঠিক এতটা বিলাসিতা করার মতো সুযোগ আছে কিনা? আর যেখানে বিষয়টি নিষ্পত্তি হওয়ার ব্যাপারে নৈতিক মতামত সবাই পক্ষেই দিয়েছে, সেটার একটা আইনগত ভিত্তি তৈরি করার জন্য একটা গণভোটের দরকার, এবং সেই গণভোটের উপস্থিতিটা খুব উল্লেখযোগ্য হওয়াটাই ভালো। তাহলে গণভোটের যে একটা সর্বগ্রহণযোগ্যতা, এটার একটা ঐতিহাসিক একটা ভিত্তি তৈরি করার ক্ষেত্রে এটা যেমন এমন না হয় যে যেমন তেমন করে একটা গণভোট হয়ে গেল। সেটা চাইতে এটাকে একটা যৌক্তিক একটা মর্যাদার জায়গায় দেখতে গেলে এমন দিনে এটা করা উচিত যেখানে সকল সুযোগ সুবিধা বা সকল ফ্যাক্টরস এটাকে সুপ্রতিষ্ঠিতভাবে একটা জাতীয় ঐক্যের একটা ধারণা হিসেবে এটাকে সম্মান দিতে পারে, ঐতিহাসিকভাবে তার একটা গ্রহণযোগ্যতা নিশ্চিত হয়। সেটার ক্ষেত্রে আমার মনে হয় না যে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের কোনো রকম কোনো সমস্যা আছে। আপনি বলছেন গণভোটের প্রয়োজনীয়তা রয়েছে, কিন্তু বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন সংবিধানে গণভোট করার কোনো সুযোগ নেই। তাহলে গণভোট কিভাবে হবে? এটা সুযোগ নেই, এটা এক অর্থে বলতে পারি। আবার যেমন কথা আছে যেটা পঞ্চদশ সংশোধনী যদি বাতিল হয়ে থাকে, তাহলে সেই জায়গাতে আমরা তো জানি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনা, গণভোট ফেরত আসা, এগুলো বাই ডিফল্ট এগুলো চলে আসতে পারে। হয়তো উনি কথার কথা এটা বলেছেন যেটা, সেটা হলো যে গণভোট করার ব্যাপার নিয়ে বিএনপি প্রথম থেকে বলছিল যে এটা প্রয়োজন নেই, এটা আগামী সংসদ তারা এখানে প্রথমত এটাকে র্যাটিফিকেশন করবে এবং তারপরে একটা গণভোট হতে পারে, যেটা ইতিপূর্বে হয়েছে যে সংসদ আগে হয়েছে, সংসদ আইনটা প্রণয়ন করেছে অথবা মৌলিক পরিবর্তনটি ঘটিয়েছে, সেই পরিবর্তনটাকে এটাকে সংবিধানে যুক্তিসঙ্গতভাবে বা আইনসঙ্গতভাবে সংযোজিত করবার জন্য একটা গণভোটের আবশ্যিকতা হয়। সেটা ইতিপূর্বে হয়েছে। তো এরকম নয় যে গণভোটটা আগে হয়ে তার সিদ্ধান্তটা সংসদের কাছে তা না, সংসদ সিদ্ধান্ত আগে নিয়েছে, গণভোট তারপরে হয়েছে। উনি হয়তো এটাই বোঝাতে চেয়েছেন। গণভোটের ফলাফল কোনো রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে পারবে? এটা তো নয়, এটা তো গণভোটের সাথে রাজনীতি নেই। তো গণভোটের সাথে জন আকাঙ্ক্ষা আছে। এখানে তো প্রতীক দিয়ে তার গণভোট হবে না, যেটা অমুকরে জিতে গেল তমুকে জিতে গেল, এরকম না। এখানে জনগণের আকাঙ্ক্ষা জিতবে না পরাজিত হবে সেটি হলো মীমাংসার ব্যাপার। আমরা বিশ্বাস করি জুলাই অভ্যুত্থানে যে একটা অভূতপূর্ব একটা ঐক্যের বাতাবরণ দেশে তৈরি হয়েছে,
সেটাকে প্রতিষ্ঠিত করার সুযোগটা আমাদের সামনের গণভোট, এবং এর মধ্য দিয়ে অধিকাংশ মানুষই এর পক্ষে অবস্থান নেবে, এবং সকল রাজনৈতিক দল তো এটার পক্ষেরই তো প্রচারণা চালাবে, তাই নাকি? তার কারণ যে সমস্ত রাজনৈতিক দল এই সনদে স্বাক্ষর করেছে, গণভোটের ব্যাপারে তারা ঐক্যমত্যে এসেছে, তাদের তো দায়িত্ব হচ্ছে এই গণভোটটাকে এমন একটা সম্মানজনকভাবে এটাকে প্রতিষ্ঠিত করা। সবাই মিলেই তো এই প্রচারণা চালাবে। বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে জুলাই সনদ এবং গণভোট বিএনপির ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা ঘাড়ে চাপিয়ে দেওয়া বলতে আমি তো আপনাকে এর আগেও বললাম যে আমরা বলেছিলাম যে সংসদ আগে সিদ্ধান্তটা নেবে, তারপরে গণভোটটা হবে, এটা ছিল বিএনপির অবস্থান। আর সেক্ষেত্রে সনদ চাপিয়ে দেওয়ার ক্ষেত্রে অবস্থানটা কিন্তু অন্যরকম। সেটা বলা হয়েছে এইভাবে যে সনদে যে নোট অফ ডিসেন্টগুলো আছে সেখানে কথা ছিল যে যে জায়গাগুলোতে ঐক্যমত্য হবে সেটার উপর গণভোট হবে, আর যে বিষয়গুলোতে আমাদের মতানৈক্য রয়েছে, নোট অফ ডিসেন্ট আছে, ডিফারেন্ট অবজারভেশন আছে, সেগুলো প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টোতে সন্নিবেশিত করবেন। ম্যানিফেস্টোটা সম্মুখে প্রকাশিত হবে, সেটার ভিত্তিতে নির্বাচন হবে, এবং জনগণ যেটার পক্ষে মতামত দেবে ধরে নিতে হবে যে জনগণ যদি নোট অফ ডিসেন্টের পক্ষে থাকেন তাহলে সেটাই সত্য হিসেবে প্রতিষ্ঠিত হবে, আর যদি কোনো প্রত্যাখ্যান করেন যে কোনো নোট অফ ডিসেন্ট তারা মানছেন না, তাহলে সেই সত্যটাই প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশে যেমনটি দেখেছিলাম যে যদি গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট না সূচক হয় তাহলে এই প্রক্রিয়ার সেখানেই ইতি ঘটবে, তাহলে কি সেখানেই জুলাই সনদ বিলুপ্ত হবে? এটা একটা ঝুঁকির কথা। আমি কিন্তু এই কথাটা প্রায় বলি যে আপনি যদি যেমন তেমন করে যদি গণভোটটা করতে চান তাহলে সেই ঝুঁকিটা তো থেকেই যাবে। কারণ যারা জুলাই সনদকে সমর্থন করছে না, যারা স্বৈরাচারের পক্ষে ছিল তারা তো জুলাই সনদের পক্ষে নাই, তো খুব পরিষ্কার একটা অবস্থান। তো তারা তো একটা গোষ্ঠী হিসেবে আছে, এবং তাদের সপক্ষে যারা নেপথ্যচারী যারা রয়েছেন তারা যদি একীভূত হন এবং তারা যদি সংখ্যাটা এমন জায়গাতে নিয়ে যান, আমি শুধু বলি না যে জুলাই না অধিকাংশ ভোটে না প্রতিষ্ঠিত হওয়ার কথাতে যেতে চায় না, এমনকি এমনও যদি হয় যে 51% পক্ষে আমরা হাঁ পেলাম এবং সেটাতে এই সনদটি মনে হয় জনগণ গ্রহণ করলো, এটাকে আমি খুব দুর্বল গ্রহণযোগ্যতা বলবো। কারণ এইরকম একটা গণভোট যেখানে জন আকাঙ্ক্ষা শতভাগের কাছে থাকা দরকার, সেখানে স্বৈরাচারের সপক্ষের কিছু ব্যক্তি না ভোট দিতেই পারেন, তাদের সংখ্যাটা এত বেশি হওয়া চলে না যেটা আমাদের একটা দৃশ্যমান সংখ্যাগরিষ্ঠতাকে বাধাগ্রস্ত করতে পারে। অর্থাৎ আমরা চাইবো এটা যেন কমপক্ষে 90% মানুষ এটার পক্ষে থাকে, এরকম একটা ঐতিহাসিক একটা বাস্তবতা যেন এই গণভোটের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ঠিক সেই জন্য বিএনপি বলছে যে জাতীয় সংসদের নির্বাচন আর গণভোট একদিনে হলে হবে কি, প্রত্যেকেই ভোট দেওয়ার জন্য অন্তত তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য গেলে তখন তার একই সাথে গণভোটের অংশগ্রহণেরও সুযোগ থাকবে। শুধু শুধু গণভোটের জন্য গেলে একজন মানুষ মনে করবে যে এখানে তো আমার কোনো প্রার্থী নেই, আমার প্রয়োজনটা কি, এটা হয়তো এমনি পাস হয়ে যাবে, আমি না গেলেও হবে। ইতিপূর্বে তো আমরা ভোটের ক্ষেত্রে মানুষের বিমুখতা দেখেছি। ভোটটাকে যদি কার্যকরণের ভোট হয়, সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর একটা প্রার্থীর উপস্থিতিতে হয়, তখন যে জনসমাগমটা হবে, যে উপস্থিতিটা হবে, সেই উপস্থিতি দিয়ে আমরা জাতীয় সংসদের নির্বাচনের আমাদের সংসদ সদস্যকে নির্বাচিত করব, একই সাথে গণভোটে আমাদের মতামতটা দিয়ে আসবো। কিন্তু গণভোট বিষয়ে বিএনপি ক্যাম্পেইন শুরু করেছে কি? গণভোটের বিষয়বস্তু সম্পর্কে বিএনপির কর্মী সমর্থকরা কতটা অবগত? বিএনপির কর্মী সমর্থকদের অবগত হওয়ার ব্যাপারটি কিন্তু প্রতিনিয়তকার ঘটনা। আপনি দেখবেন লক্ষ্য করে যে যখন ঐক্যমত্য কমিশন প্রতিদিনকার যে আলোচনা শেষে যে ব্রিফিংটা হয়েছে, সেখানে আমাদের দলের পক্ষ থেকে আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সেই দিনের ঘটনাবলী কিন্তু সবার সামনে তুলে ধরেছেন। এটা শুধুমাত্র বিএনপির পক্ষে না, আমি মনে করি যে এটা তো বিএনপির একার জিনিস নয়। গণভোটের পক্ষে জনমত তৈরি করার দায়িত্ব প্রত্যেকটা রাজনৈতিক দলের, এবং তার লক্ষ্য হওয়ার দরকার দলমত নির্বিশেষে সকলের জন্য। এটা এমন নয় যে বিএনপি শুধু তাদের লোককে বা তাদের সমর্থকদেরকে বলবে যে তোমরা গণভোটের জন্য, সে অন্যদেরকে বলবে না, তা নয়। বিএনপি সকলকে বলতে চাই যে গণভোটের সপক্ষে আমাদের থাকা দরকার এবং গণভোটে অংশগ্রহণ করাটা আমাদের সকলেরই দায়িত্ব হবে। এবং জাতীয় ঐক্যমত্য কমিশন আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে, এবং সংবিধান সংস্কার পরিষদ প্রথম অধিবেশন শুরু থেকে 270 দিনের মধ্যে সংবিধান সংস্কারের কাজ শেষ করবে, এবং 270 দিনের মধ্যে অনুমোদন না করলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে। এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন? এটা আসলে হয় কি যে মানে যেখানে পূর্ববর্তী সংসদেরই এখতিয়ার নেই পরবর্তী সংসদে হাত পা বেঁধে দেওয়ার, আপনি এমন কোনো আইন করতে পারেন না যে আইন পরবর্তী সংসদকে সেটা মানতে বাধ্য করতে পারে। এই সার্বভৌমত্বের জায়গাতে সংসদকে এই নিরঙ্কুশ একটা ক্ষমতা দেওয়া হয়েছে যে সংসদ সার্বভৌম। তাহলে আগের সংসদই যখন পরের সংসদকে হাত পা বাঁধতে পারে না, তারা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও, সেখানে একটা অনির্বাচিত একটা ঐক্যমত্য কমিশন এই একটা লাইন লিখে দিলেই সেটা পরের সংসদের জন্য অব্লিগেটরি হবে, বাধ্যবাধকতার অংশ হবে, এটা বোধহয় ঠিক না। এটা আলোচনার বিষয়। এটা যদি 270 দিনের জায়গায় যদি 271 দিন হয় তাহলে কি সমস্যা হবে?
এটা তো কোনো কাজের কথা নয়, তাই না? কথাটা হলো যে যৌক্তিক যে সময়টাতে আলোচনার মধ্যে এটাকে গ্রহণ করার জন্য এটাকে তো আইনে পরিণত করতে হবে, তাই না? আইনে পরিণত করতে গেলে তো নিয়ম আছে একটা, আইনটাকে খসড়া করতে হবে, সেটাকে ক্যাবিনেটে সেটাকে পাশ করাতে হবে, তারপরে সেটা একটা কমিটিতে উপস্থাপন হবে, সেটা যাচাই বাছাইয়ের জন্য একটা সংসদীয় স্থায়ী কমিটিতে যায়, তারা যাচাই বাছাই করে আবার সে ফেরত আনেন। তার বিরুদ্ধে যদি কারো মতামত থাকে তাহলে সেই মতামতগুলো সংসদ সদস্যরা উপস্থাপন করতে পারেন এবং তারপরে ভোটে সেটাকে আইনে পরিণত করার জন্য গ্রহণ করা হয়, বিল হিসেবে সেটা পাস হয়। তো সেই জিনিসটা তো এতটা সোজা না, এখানে অসংখ্য আইন আছে, অসংখ্য, প্রায় 84-85টা বিভিন্ন রকম ক্লজ আছে যেগুলোকে একটা একটা করে সেগুলোকে আপনাকে পাস করতে হবে। সেগুলোর ভিতরে সংসদীয় বিষয় রয়েছে অনেকগুলো রয়েছে প্রশাসনিক ব্যাপার, অনেকগুলো রয়েছে প্রশাসন সংসদীয় সব কিছু মিলিতভাবে, আবার কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক কোনো বিষয়গুলো এর মধ্যে আছে সংশ্লিষ্ট, অর্থনৈতিক সংশ্লিষ্টতা সব কিছুর ক্ষেত্রে অল্প বিস্তর থাকে। তো সুতরাং হাত পা বেঁধে কোনো সময় নির্ধারণ করে এটা করা ঠিক না। কিন্তু সংবিধান সংস্কার কেন্দ্রিক যে 48টি প্রস্তাবের কথা বলা হচ্ছে সেখানে সংবিধানের মৌলিক সংস্কারের অনেক বিষয় রয়েছে। মৌলিক সংস্কারের এখতিয়ার জাতীয় সংসদে রয়েছে কিনা সেই প্রশ্ন কিন্তু আদালতে ওঠার সম্ভাবনা রয়েছে। না, মৌলিক সংস্কারের মানে সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার সংসদের নেই তা না, নিতে পারে, কিন্তু সেটা যদি কাঠামোগত পরিবর্তন করে ফেলে, সংসদের একেবারে খোল নলচে বদলে দিচ্ছে এরকম মৌলিক কাঠামোকে পরিবর্তন করতে, সেক্ষেত্রে আবশ্যিকভাবে সেটা একটা গণভোটে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। সুতরাং সংসদ এই জায়গায় আইন পাশের নিরঙ্কুশ তারা অবস্থানে, কিন্তু সেটাকে আইনে সুনির্দিষ্টভাবে প্রতিষ্ঠিত করতে গেলে সেখানে গণভোটে তাদেরকেও যেতে হবে। কিন্তু আমরা দেখলাম যে আলোচনার জন্য জামায়াতে ইসলামী উদ্যোগ নিয়েছিল, বিএনপি তাতে সাড়া দিল না কেন? এটা তো আলোচনার বিষয় কিছু নাই, এর মধ্যে আলোচনা করার ক্ষেত্রে কি আছে? বিএনপি তো তার স্থায়ী কমিটির মিটিং থেকে এটা পরিষ্কার বলেছে যে বিষয়গুলো সবগুলো নিষ্পত্তি হয়েছে, সমাধান হয়েছে, কোন বিষয়টা কোন জায়গাতে গৃহীত হয়েছে, কোনটাতে হয়নি, কোনটাতে কার অবস্থান কি সুস্পষ্টভাবে সেটা প্রত্যেকটা দলে লিখিতভাবে সেটা দিয়েছে। তারপরে একটা সনদ স্বাক্ষরিত হয়েছে, তারপরে এখন বলা হয়েছে যে এটা গণভোট একটা হবে। তো গণভোটের ক্ষেত্রে সময় নির্ধারণ করার ব্যাপারটি থেকে নিয়ে তো আলোচনার কিছু নেই। আপনার যদি অবস্থান হয় যে আপনি উত্তর মেরুতে আর আমার অবস্থান যদি দক্ষিণ মেরুতে হয়, তো আমরা দুজনে আলোচনা করে কোথায় যাবো? হয় আপনাকে আমার কাছে আসতে হবে, নাহলে আমাকে আরেকজনের কাছে যেতে হবে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে এরকম অবস্থানগত জায়গাতে এমনটা থাকে যে এটা সকল ক্ষেত্রে মাঝামাঝি অবস্থান দিয়ে সমাধানটা হয় না। আমার মনে হয় যে এই জায়গাতে ঠিক আলোচনার মধ্য দিয়ে এটাকে আনবার চেষ্টা করার ভেতর থেকে একটা বলবো যে এটা রাজনৈতিক চালের মতো একটা জিনিস আছে, এর মধ্যে সততা আছে বলে তো আমি মনে করি না। এটা উচিত হবে অন্তর্বর্তী সরকারের এই ব্যাপারে পরিষ্কার করে বলে দেওয়া। তারা তো 7 দিন সময় নিয়েছেন, তারপর উত্তর দিয়ে দেবেন তারা। কিন্তু রাজনৈতিক দলগুলোর অভিযোগের তীর কেন সরকারের দিকে যাচ্ছে? এইখানে আসলে সরকারের দায় কতটুকু? এটা সরকারের দায় বলতে হলে কি সরকার অহেতুকভাবে এই প্রসঙ্গটা টেনে এনেছে আর কি। এই যে 7 দিনের একটা বিষয়, এটা আনবার কোনো প্রয়োজন ছিল না। তারা তো এর আগেও যেটা হয়েছে, অন্তর্বর্তী সরকার যখন কোনো একটা সমস্যার মুখোমুখি হয়েছে, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন সময় হয়েছে, তখন তারা কিন্তু সকল রাজনৈতিক দলকে ডেকে তারা নিজেরা আলোচনা করেছেন এবং আলোচনা শেষে প্রধান উপদেষ্টা খুবই সন্তুষ্টির সাথে বলেছেন যে আমরা আলোচনা করে একটা ফলাফলের কাছে এসেছি, সেটা তিনি জাতির সামনে ঘোষণা করেছেন। ওনার যদি সেরকমই মনে হতো তিনি তো ডেকেই কথাটা বলতে পারতেন, একটা প্রেস রিলিজ দিয়ে এটা সবাইকে জানিয়ে দেওয়া। এটা আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর প্রতি ওনারা যথেষ্ট সম্মান দেখাতে পারেননি এই 7 দিনের কথাটা বলে। এখন কি করণীয় সরকারের? এখন সরকারের করণীয়টা হচ্ছে পরিষ্কার, যে তারা সবকিছু যৌক্তিকভাবে বিবেচনা করবে। নির্বাচন কমিশনের যে সক্ষমতা, নির্বাচন কমিশনের যে কোনো একটা সে গণভোটই হোক বা জাতীয় সংসদ নির্বাচনই হোক, এগুলোকে অনুষ্ঠান করার জন্য যে সময়ের দরকার, যে প্রস্তুতির দরকার, যে শৃঙ্খলার প্রয়োজন হয়, সবগুলো ক্ষেত্রে কিছু কিছু প্রাতিষ্ঠানিক নিয়মকানুনের ব্যাপার রয়েছে, ব্যালট ছাপানোর ব্যাপার থেকে শুরু করে অনেক কিছু আছে। কেন্দ্রীয় নির্বাচন, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এগুলোকে নির্বাচন করতে হয়। এগুলো করার মতন যথেষ্ট সময় দুবার আছে কিনা, একবার এখন করব, তার কয় মাস পরে 1-2 মাস পরে আবার করব, ঠিক এরকম করাটার চাইতে যৌক্তিকভাবে তারা যেটা মনে করবে সেটা তো আমরা সবাই মনে করি যে একবারে হলে তো দুবারে কাজ কেন করতে যাবো আমরা। সেই ব্যাপারটা কিন্তু খুব পরিষ্কারভাবে সামনে আসে। অন্তর্বর্তী সরকারের উচিত হবে কোনো একটা বিশেষ দলকে সন্তুষ্ট করবার জন্য এরকম না করে জনগণকে, জাতিকে সন্তুষ্ট করার জন্য যে পদক্ষেপটা নেওয়া দরকার তারা সেটাই নেবেন। জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য। কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অন্তর্বর্তী সরকার কোন দলের দলীয় স্বার্থ বাস্তবায়ন করছে? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে বিরতির পর। অধ্যাপক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, অন্তর্বর্তী সরকার কোন দলের স্বার্থ বাস্তবায়ন করছে, যেমনটি অভিযোগ করেছেন আপনাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? আসলে এটা থেকে পরিষ্কার, আমরা জানি তো সাম্প্রতিক রাজনীতিতে দেখছি আমরা যে অহেতুক কিছু প্রাসঙ্গিকতা এসছে। তার মধ্যে সাম্প্রতিক ঘি তত্ত্বটিকে বেশ মোটামুটি জনপ্রিয়।
সোজা বা বাঁকা, কিন্তু দিন শেষে কথা হলো যে বাঁকা করে নিই আর সোজা করে নিই, ঘি লাগবেই। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের রুচিবোধ নিশ্চয়ই ঠিক এই পর্যায়ে যায়নি যেখান থেকে উনি ঘি প্রসঙ্গটিকে এনে এটা জবাবটি দেবেন। তিনি মোটামুটি বোঝাবার চেষ্টা করেছেন যে বর্তমানে পুরো দেশ যখন নির্বাচনমুখী, মানুষ যখন তার অধিকার ফেরত পাওয়ার একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, অন্তর্বর্তী সরকারও চেষ্টা করছে বা বলছে তাদের কথায় অন্তত যারা ফেব্রুয়ারিতে নির্বাচন করবার জন্য তারা বদ্ধপরিকর। এই পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য বা এই পরিস্থিতিকে যারা পাল্টে দিতে চায় বা একটা নির্বাচনকে অনিশ্চিত করতে চায় তারা কারা এটা প্রত্যেকেই জানে। উনি তাদের কথাটাই বলবার চেষ্টা করেছেন এবং এটা সতর্কতা, জনগণ যেন সতর্ক হন এবং সেই রাজনৈতিক দলও যেন ঠিক মূল ধারায় ফেরত এসে, যেখানে তারা নিজেরাই 300 আসনের প্রার্থীতা ঘোষণা করে দিয়েছেন, নির্বাচনে তারা আছেন। পিআর নিয়ে কথা বলছিলেন এক সময়, তো মনে হচ্ছে যে পিআরের ব্যাপারে তাদের যে অতি উৎসাহ সেটা কমে গেছে বাস্তবতা বুঝে। গণভোট সম্পর্কে বাস্তবতাও যে তারা বোঝেন না তা না, কিন্তু মাঠ গরম করার জন্য কোনো না কোনো একটা প্রাসঙ্গিক বিষয় তো তাদের লাগবে। সেজন্য এমন একটা বিষয়ের মধ্যে ঢুকেছেন যেটা অবাস্তব, 12 হাত কাকুরের 13 হাত বিচির মতন একটা জিনিস, যেটা আপনি কোনোদিন করতেও পারবেন না। সুতরাং তারা এমন একটা জিনিস চেয়ে সরকারের কাছে চেয়ে বুঝিয়ে দিল যে এটা তো তুমি বাস্তবায়ন করতে পারবে না, ফলে আমাদের দাবি পূরণ হবে না, ফলে আমরা অসন্তুষ্ট থেকে যাব, বিরক্ত করতে থাকবো। কিন্তু জামায়াত ইসলামী ইতিমধ্যে আলটিমেটাম দিয়েছে, তাদের 5 দফা দাবি মানা না হলে 11 নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে। কি করতে চাইছে জামায়াত ইসলামী? এগুলো হচ্ছে খুব ভয়ঙ্কর কথা। আমরা কেন চিত্র ভয়ঙ্কর করব? চিত্রটাকে উল্টাপাল্টা করে দেওয়ার প্রশ্ন আসছে কেন? আমরা তো স্বৈরাচার যে 17টি বছর ধরে আমাদেরকে একটা নিবর্তনের মধ্যে রেখে দিয়েছিল, সেখান থেকে আমরা নাই মুক্তির জন্য বলতাম যে আমরা মুক্তির পথ খুঁজতে গিয়ে এটা করছি সেটা করছি। এখন তো মুক্তির একটা পথ তৈরি হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশে মানুষকে কথা বলার সুযোগ যেমন দিয়েছে, আমরা একটা ভোটাধিকার পাওয়ার একটা স্বপ্নের কাছাকাছি পৌঁছেছি। প্রয়োগের জায়গাটি শুধুমাত্র বিলম্বার মাত্র কয়েকটা দিনের। সেই জায়গাতে চিত্র পাল্টে দেওয়ার হুমকি, এটা মানুষ খুব কি পছন্দ করবে? এই অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়ে তারা কি করছেন? তো প্রকারান্তরে তো স্বৈরাচারকে হাসবার সুযোগ করে দিচ্ছেন, তাই না? তারা পেছন থেকে বলবে যে হ্যাঁ, আমরা তো বলেছিলাম যে তোমরা খুব বেশি দিন শান্তিতে থাকতে পারবে না, বা তোমাদের এই হানিমুন পিরিয়ডটা খুব বেশি প্রলম্বিত হবে না। তো আমরা যদি এই সমস্ত চিত্র পাল্টে দেওয়ার কথা বলি, তাহলে তো মনে হচ্ছে যে প্রকারান্তরে তারা সেটাকে সমর্থন করছেন। আবার আমরা শুনেছি যে 11-র পর 13 তারিখে নাকি আর একটা প্রোগ্রাম একটা আছে, আর একটা 13 নভেম্বর শেখ হাসিনার সাজা ঘোষণার তারিখ জানাবে ট্রাইব্যুনাল এবং একই দিনে লকডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ। আমার তো মনে হচ্ছে যে দুটো ঘোষণার সাথে মিল তো আপনি খুঁজে পাচ্ছেন, তাই না? একটা চিত্র পাল্টে দিতে চাচ্ছেন, একটা লকডাউন করতে চাইছেন। তো এই মিলটা জনগণের সামনে এত বেশি স্পষ্টপ্রশ্ন না হলে ভালো হতো। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছে, জামায়াত বিএনপির বিপরীতমুখী অবস্থানের সুযোগ নিতে চাইছে আওয়ামী লীগ। বিপরীতমুখী কেন বলছি? আমি যদি সোজা রাস্তায় থাকি আর আপনি যদি উল্টো জায়গায় থাকেন, তাহলে আমাকে কি আপনি বিপরীতমুখী বলবেন, নাকি আপনি বিপরীতমুখী হয়ে গেছেন বলবো? যে দুটা দলকে বিপরীতমুখী বলবার দরকার নেই তো। আমরা তো সোজা রাস্তাতেই আছি। আমরা ফেব্রুয়ারিতে একটা নির্বাচন দেখছি, সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা দলের নমিনেশন ঘোষণা করেছি। আমরা এরকম বলবো যে প্রচারণামূলক মনোনয়ন না, যে একদিকে মনোনয়ন দিয়ে লোকজনকে আমরা মসজিদে পাঠিয়ে দিচ্ছি প্রচারণা চালাবার জন্য, জান্নাতের টিকিট বিক্রি করছি, এরকম কাজ তো আমরা করছি না। আমরা জনগণকে বলছি যে আমরা কি পরিবর্তন আনতে চাই, 31 দফাতে আমাদের কি কথাগুলো লেখা আছে। আমরা ফ্যামিলি কার্ডের কথা বলছি, ফার্মার্স কার্ডের কথা বলছি, হেলথ কার্ডের কথা বলছি। আমরা মানুষের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এগুলো নিয়ে কাজ করবার চেষ্টা করছি। এখানে আমাদের তো কোনো রাজনৈতিক অন্য কোনো দূরভিসন্ধি নেই। জনগণের সেবা করবার জন্য একটা রাজনৈতিক দল যেভাবে কাজ করে, যেভাবে তাদের কাজ করা উচিত, বিএনপি ঠিক সেই রাস্তাতে হাঁটছে। আমরা তো এমন নয় যে তারা এক জায়গায় আমরা দড়ি টানাটানি করছি না তো, যে বিপরীতমুখী কোনো অবস্থান আমাদের থাকবে। আমরা সোজা রাস্তায় সেখানে যাওয়ার চেষ্টা করছি। যারা বিপরীতে আছেন তাদের ব্যাপারে আপনি বলতে পারেন, আমরা ঠিক একে অপরের বিপরীতে। কিন্তু রাজনীতিতে গুঞ্জনও শোনা যাচ্ছে যে সামনের দিনে পাল্টা কর্মসূচি নিয়ে বিএনপিও রাজপথে নামতে পারে। আসলেই কি তাই? এটা পাল্টা কর্মসূচির ব্যাপার না। আমার মনে হয় যে মানুষ যেটা চায়, জনগণের যে প্রত্যাশা, যে কথাটি আছে, সেটা বিএনপি সেটাকে উচ্চারণ করেছে মাত্র। এটা কর্মসূচি দেওয়ার মতো পরিস্থিতি হবে বলে আমরা আশাও করি না, আমরা করতেও চাই না। আমরা মনে করি যে এখন অন্য কোনো জায়গা থেকে মনোযোগকে সরিয়ে সব জায়গা থেকে মনোযোগ একটা জায়গায় আমাদের মনোনিবেশটাকে কেন্দ্রীভূত করা দরকার। সেটা হচ্ছে জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন, আর কিছু নয়। জাতীয় নির্বাচনের প্রস্তুতি বিএনপি কতটা এগোতে পেরেছে? জাতীয় নির্বাচনের প্রস্তুতির ক্ষেত্রে আমরা যেটা মনে করি আর কি, যে প্রথমত জাতীয় নির্বাচনের জন্য দরকার হচ্ছে একটা ম্যানিফেস্টো, যে নির্বাচনে বিএনপি কেন যেতে চায়, জনগণের জন্য কি করতে চায়। 31 দফা কিন্তু আমাদের বলতে পারি যে একটা কাঠামোগত একটা ম্যানিফেস্টো, ছোট্ট একটা পুস্তিকা। আমরা মূল ম্যানিফেস্টোতে সেই প্রত্যেকটার বাস্তবায়নের যে কর্মপরিকল্পনা, রূপরেখা যেটা আছে, রোড ম্যাপ যেটা বলে, সেটা আমরা দেওয়ার চেষ্টা করব। যেমন আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে যেটা বলেছি যে আমরা কর্মসংস্থান করতে চাই, কিভাবে করতে চাই, কোন সেক্টরে কতটা করব, কত মাসের মধ্যে, কত বছরের মধ্যে কতটা করতে চাই, সেই জায়গাতে যাওয়া, তাদেরকে প্রশিক্ষিত করা,
সেই জায়গাতে দেশের মধ্যে কতটুকু কর্মসংস্থান হবে, দেশের বাইরে কতটুকু হবে, সে কথাগুলো যেমন আমাদের ম্যানিফেস্টোতে আমরা লিখব, তেমনি স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বলেছি সবার জন্য স্বাস্থ্য, সেই স্বাস্থ্য কার্ড কী কী সুবিধা দেবে, আমরা কিভাবে একজন মানুষের কাছে স্বাস্থ্যটি পৌঁছে দেব, আমরা প্রিভেন্টিভ হেলথ অথবা প্রতিষেধক বা প্রতিরোধমূলক স্বাস্থ্যকে কীভাবে মানুষের কাছে পৌঁছে দেবো, যাতে করে হৃদরোগ বা কিডনি রোগের মতন এই সমস্ত অসুখের যে ব্যয়বহুল চিকিৎসা, সেখান থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি, সে কথা সেখানে থাকবে। আমরা কৃষির ক্ষেত্রে সেই কৃষি ফার্মার্স কার্ডের কথা বলবো, একজন কৃষককে কিভাবে আমরা তার একটা ফসলের যা কিছু যে সমস্ত উপকরণ মূল্য আছে সেটা সরকারের পক্ষ থেকে বিনামূল্যে কীভাবে দেওয়া হবে, বিতরণটা কীভাবে হবে, এই বিস্তারিত কথাগুলো থাকবে। এটি হচ্ছে আমাদের ম্যানিফেস্টোগত কাজ। আর দ্বিতীয় কাজ ছিল যে আমাদের প্রার্থী মনোনয়ন দেওয়া। বিএনপি মোটামুটি প্রায় 230-এর বেশি আসনে, 237টি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে আমরা দেখছি যে রাজনৈতিক মহলে কিন্তু নানা আলোচনা সমালোচনা হচ্ছে। কেন অনেক হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছে, কেন অনেক গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী তালিকায় নেই, এমন প্রশ্ন যেমন এসেছে। এবং 237 আসনের মধ্যে নারী প্রার্থী মাত্র 10 জন, সেটিও কিন্তু প্রশ্ন এসেছে। কি বলবেন? আচ্ছা, এই সবগুলোর প্রশ্ন উত্তর দেয়। হেভিওয়েট বলে আমাদের দলে আসলে কেউ নেই, বলবো যে সবাই হেভিওয়েট। বিএনপি এমন একটা রাজনৈতিক দল এবং গত 17 বছর বিএনপি নির্বাচন বঞ্চিত হয়েছে, ফলে কয়েক স্তরের নেতৃত্ব কিন্তু এখানে বলতে পারেন যে আপনার জমে আছে। তো বিগত দিনের চাইতে এই বছরের বা এই নির্বাচনের আগে মনোনয়নটা বিএনপির জন্য সবচাইতে কঠিনতম একটা নির্বাচন ছিল। সেখানে আপনি তো নিজেও জানেন যে 300 আসনে তো আমরা তো 301 জনকে মনোনয়ন দিতে পারবো না, তাই না? মনোনয়নের সংখ্যা তো সুনির্দিষ্ট 300 জনের মাত্র। এর মধ্যে আমাদের জোটের সাথে কিছু অঙ্গীকার আছে, তাদেরকেও সেই জায়গাটা ছেড়ে দিতে হবে। বিএনপি কিন্তু মূলত 300 আসনের ঘোষণাও দেয়নি, তারা কিন্তু জোটের জন্য তাদের আসনের যে সংখ্যাটি সেটিকে তারা কিন্তু অভিযোগ কিন্তু রয়েছে যে অনেক হাইব্রিড নেতা প্রার্থী তালিকায় স্থান পেয়েছে, অনেকে বিদেশ থেকে এসে রাতারাতি প্রার্থী তালিকায় স্থান পেয়েছে, এবং যারা আসলে দুর্দিনে বিএনপির পাশে ছিল এমন অনেক নেতাকর্মী প্রার্থী তালিকায় নেই। আমি যদি একটু জানতে চাই যে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে বিএনপি আসলে কোন বিষয়গুলো বিবেচনায় এনেছে, ত্যাগ কিংবা দলের প্রতি ডেডিকেটেড নাকি সামর্থ্য? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, আবারও বিরতি। অধ্যাপক ডাক্তার মধুদ আলমগীর পাভেল, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়টি প্রাধান্য দিয়েছে বিএনপি, ত্যাগী নেতা কর্মীদের নাকি সামর্থ্যবানদের? এটা আসলে সামর্থ্যবানের প্রশ্ন তো এটা নেই, কারণ বিএনপি একটা জনপ্রিয়তার মাপকাঠিটাই প্রথম এবং প্রধান অগ্রাধিকারে রাখে। বিবেচনা কয়েকটা ছিল। বিএনপির যে অঙ্গীকারগুলো ছিল যে 17 বছর ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের যেন মূল্যায়ন হয়, সেটা ছিল একটা অগ্রাধিকার। দ্বিতীয় ছিল যেন তারুণ্যকে অ্যাকোমোডেট করা যায়। প্রায় 90 জনের মতন নতুন যারা মনোনয়ন পেয়েছেন তারা কিন্তু এই তালিকাতে রয়েছেন, যারা ইতিপূর্বে কখনো নির্বাচন করেন নাই। আর একটা জিনিস যেখানে এটা দেখার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন যে নারীর ক্ষেত্রে আপনার সংখ্যার কথা দেখছিলেন, আমরা কিন্তু আমাদের প্রতিজ্ঞার প্রায় 5% যদি দিতে হয় তাহলে যে সংখ্যাটা লাগে 15 জন। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে কি, আমরা কিন্তু ঘোষণা করেছি মাত্র 230টা। হ্যাঁ, এখানে যে 5-এর যে অঙ্ক হয় আমরা কিন্তু তার কাছে আছি। আর এখানে বিপরীত অর্থে যেগুলো বাকি যে মনোনয়নগুলো হবে সেখানে এরকম যে ঘাটতিগুলো রয়েছে সেগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করা হবে, এটাই হলো হিসেব। আর সেখানে আমরা আশা করব যে যারা আমাদের জোটের সঙ্গী যারা হবেন তাদেরও যে প্রত্যাশা যারা থাকবে তারা যেন এই বিবেচনাটা রাখেন যে তারা যেন ত্যাগী নেতাকর্মীকেই মনোনয়নের জন্য নির্বাচন করবার চেষ্টা করেন, তারুণ্যকে অগ্রাধিকার দেন, এবং যারা সত্যিকার অর্থে সংসদে গিয়ে সংসদ সদস্যদের মতো আচরণ করতে পারবেন, এটা খুব দরকারি। কারণ আমরা কিন্তু এর আগে সংসদে যাদেরকে দেখতাম যে সংসদ ঠিক সংসদের মতন ছিল না, এখানে নেতৃত্বের তোষণ করার একটা প্রতিযোগিতা দেখেছি আমরা, যেটা অর্থবহভাবে কখনো সংসদ হয়ে ওঠেনি। আমরা এখানে একটা প্রকৃতপক্ষে একটা বিতর্কের সংসদ চাই, জনগণের জন্য যে আইন প্রণীত হবে এগুলো যেন জনকল্যাণকর হয়, আইনের জন্য জনগণ না, জনগণের জন্য যেন আইন সেটা যেন প্রতিভাত হয়। আর সংসদ যে আইন প্রণয়নের জায়গা, এই ধারণাটা যেন মানুষ পেতে শুরু করে, যেন এরকম না হয় যে একজন সংসদ সদস্য মানে তিনি একটা বলতে পারি যে বিরাট একটা রাজত্ব পেয়ে গেলেন, এরকম কোনো ব্যাপারটা যেন না হয়, যে তার সংসদীয় এলাকা তার রাজত্বে যেন পরিণত না হয়। এই ব্যাপারটাকে লক্ষ্য রেখেই কিন্তু আগামী দিনের সংসদ যেমন তৈরি হবে, আমাদের নির্বাচন বা আমাদের মনোনয়নের ক্ষেত্রে এই অগ্রাধিকারগুলো বিবেচনা ছিল আর কি। বিএনপি যে 63টি আসন ফাঁকা রেখেছে, সেই 63 আসন নিয়ে বিএনপির ভাবনা কি? বিএনপি কি সামনের দিনে জোটে যাবে নাকি সমঝোতা করবে? এটা জোট, সমঝোতা আর জোটকে আপনি কি অর্থে ব্যাখ্যা করছেন আমি ঠিক ওটা বলতে পারবো না, কিন্তু জোটের একটা অঙ্গীকার আমাদের আছে। যারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কিন্তু শুরু থেকে বলেছেন যে নির্বাচনের ফলাফল যেটাই হোক না কেন আমরা একটা জাতীয় সরকার করে দেশ পরিচালনা করতে চাই, এটা অত্যাবশ্যক। আপনি নিজেও জানেন যে নির্বাচনে জয়লাভ করা বা নির্বাচনে
একটা দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াচ্ছে তো অনেক গুরুত্বপূর্ণ হবে আগামী দিনে দেশ পরিচালনার সক্ষমতাকে আসা। আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ, আমাদের মুদ্রা চ্যালেঞ্জ, আমাদের আন্তর্জাতিক যে চ্যালেঞ্জগুলো রয়েছে, আভ্যন্তরীণ চ্যালেঞ্জগুলো রয়েছে, আইন শৃঙ্খলার ব্যাপার রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সব জায়গাতে আমরা জানি যে একটা রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছে। এটাকে মেরামতের জন্য দরকার জাতীয় ঐক্যমত। এখানে যদি বিভেদ থাকে তাহলে সেটাকে আমরা কিন্তু কখনোই প্রতিষ্ঠিত করতে পারবো না। সেজন্য জোটের জন্য যে আসনগুলো রাখা হয়েছে সেটা জোটের জন্য তো থাকবে, তবে সেটার আমাদের এটাও দেখতে হবে যে তাদের যেন নির্বাচনে বিজয়ী হওয়ার সক্ষমতাটা থাকে। সেই দলও নিশ্চয়ই সেটা বুঝবে যে বর্তমান মাঠের যে পর্যালোচনা, মাঠের যে জরিপ, সেটাতে তাদের প্রার্থীর যদি জয়লাভের সম্ভাবনা থাকে তাহলে সেটাই বোধহয় তাদের চাওয়া উচিত। তা না হলে আসনটা পেলেন কিন্তু তাদের কোনো কাজে লাগবে না। ইতিমধ্যে বিএনপির আপত্তি সত্ত্বেও আমরা দেখেছি আরপিও সংশোধনী হলো এবং 21 ধারা নিয়ে সুনির্দিষ্টভাবে বিএনপির অভিযোগ ছিল। এখন আসলে জোট গঠন হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হচ্ছে। তাহলে বিএনপি যে ঘোষণা দিয়ে রেখেছে জাতীয় সরকার গঠন করবে, সেটি প্রভাবিত হবে কিনা? সেটি কিছুটা প্রভাবিত হতে পারে, কারণ এটা তো সমস্যাটা বিএনপির পরোক্ষভাবে। প্রত্যক্ষ সমস্যা হচ্ছে যে দলগুলো জোটে আমাদের সাথে জোটসঙ্গী হবেন তাদের যদি তাদের নিজেদের নির্বাচনের প্রতীকটা ব্যবহার করতে হয়, তারা বলেছেন যে এটা অত পরিচিত নয়, সেটি সমস্যা। সে কারণে তাদের একটা অপরিচিত একটা প্রতীক নিয়ে নির্বাচনে তারা যেতে চাননি। আর একটা বিষয় হলো কি যে যদি জোট তারা করতেই দেন, নির্বাচন কমিশন যদি জোটের ধারণাটাকে যদি গ্রহণ করেন, তাহলে জোটের ধারণার সাথে অত্যাবশ্যকীয়ভাবে যে জিনিসগুলো আসে, যে প্রতীকের ক্ষেত্রে তো এটা রাজনৈতিক দল যদি তার জোট সঙ্গীকে প্রতীকটা দিতে চায়, সেটাতে নির্বাচন কমিশন বাদ সাধবে কেন? এটা তো একটা দল আর একটা দলকে দিতে চাচ্ছে, এটা তো এমন না যে দিতেই হবে। এই ব্যাপারটাকে অবারিত রাখলে, এটাকে যদি ওপেন রাখা হতো তাহলে সৌন্দর্য থাকতো। তাহলে একটা রাজনৈতিক দল দুটো সিদ্ধান্ত নিতে পারতো। তারা যদি তাদের জোটসঙ্গীকে দিতে চান তাহলে দিতে পারতেন, আর যদি মনে করতেন যে দেবেন না তাহলে দিতেন না। কিন্তু দেয়া যাবে না এটা বলে কিন্তু আপনি আপনার হাত পা বাঁধবার চেষ্টা করছেন। আমার জোটসঙ্গীকে আমি কিভাবে বিবেচনা করব, তাকে উপহার দেওয়ার ক্ষেত্রে আমি কোন উপহারটা দিতে পারবো না, এটা কিন্তু আপনি নির্দিষ্ট যখন করে দেন তখন কিন্তু জোটের যে মাধুর্যতা, জোটের যে উদ্দেশ্যটা, সেটা ব্যাহত হয়। আগামী সংসদে উচ্চকক্ষ গঠন হবে পিআর পদ্ধতিতে, এমন সুপারিশ রেখেছে জাতীয় ঐক্যমত্য কমিশন, যেখানে আপত্তি জানিয়েছে বিএনপি। কিন্তু জানতে চাই, বিএনপি যেহেতু এই মনোভাব পোষণ করছে, তারা জাতীয় সরকার গঠন করতে চায়, তাহলে উচ্চকক্ষে পিআরে হলে আপত্তি কেন? এটা আপত্তির বিষয়টা কিন্তু যেভাবে বলা হয় সবাইকে, বিএনপি কিন্তু আপত্তিটা সে অর্থে করেনি। পিআর পদ্ধতি তো আমাদের নিম্নকক্ষেও আছে, তাই না? আমরা তো বলি যে একটা সংসদে একটা দলের যে পরিমাণ আসন আছে তার সংখ্যানুপাতিকভাবে কিন্তু একটা মহিলা সদস্য বা নারী আসনগুলো, সংরক্ষিত আসনে কিন্তু তারা নির্বাচিত হন। পিআর পদ্ধতিতে এটাও একটা পিআর পদ্ধতি, তাই না? এটা তো আমার সংসদের ভোটের, সংসদের আসনের ভিত্তিতে হচ্ছে। বিএনপি তো সেই পিআর পদ্ধতিটা চেয়েছে, পিআর পদ্ধতির বাইরে তো বলেনি। তারা বলেছে যে উচ্চকক্ষে ওই পিআর পদ্ধতি থাকবে। কিন্তু এই টেবিলেই কিন্তু অনেক আলোচক বলেছে যদি আসন ভিত্তিক উচ্চকক্ষ গঠন হয় তাহলে নিম্নকক্ষের একটা রেপ্লিকা হবে, সেটির আসলে প্রয়োজনীয়তা কি? এটা পরিপূর্ণভাবে ঠিক কিনা আপনি যদি এইভাবে জিনিসটাকে দেখেন, যে একটা দল নির্বাচনে 151টা যদি তার আসন হয়, তাহলে পিআর পদ্ধতিতে বা 150টা যদি হয়, পিআর পদ্ধতিতে তিনি কয়টা পাবেন? 50টা। 100-র ভেতরে 50টা আসন পাবেন, আর বাকি 50টা তো অন্যদের জন্য উন্মুক্তই থাকবে। আর জাতীয় আপনি উচ্চকক্ষকে কোনভাবে ক্ষমতায়িত করতে চাচ্ছেন সেটা একটা প্রশ্ন আর কি। বিএনপি কিন্তু তার 31 দফায় পরিষ্কার বলেছে যে উচ্চকক্ষে তারা কাদেরকে পাঠাতে চান। তারা বলেছেন যে যারা রাজনীতিতে অংশ নিতে আগ্রহী হন না, শুধুমাত্র প্রচলিত রাজনীতির যে সমস্ত নৈরাজ্যকর ব্যাপারগুলো আছে সেটা দেখে, এইরকম সমাজকর্মী, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, সংবাদপত্র কর্মী, সমাজসেবী, বিচারক, আইনজীবী, তাদেরকে তারা নিতে চায়। এখানে কিন্তু নির্বাচন প্রক্রিয়ার ভেতর দিয়ে উচ্চকক্ষে যাবে নাকি সরাসরি যাবে, বিএনপি কি চাইছে? না, এটা নির্বাচিত পদ্ধতির তো কোনো সুযোগ উচ্চকক্ষে তো কেউই চায়নি। তারা সবাই কিন্তু মনোনয়নের ভিত্তিতেই কিন্তু চেয়েছে যে উচ্চকক্ষে, কিন্তু পিআর পদ্ধতিতে বিএনপিও তো রাজি। সেই পিআর পদ্ধতি হচ্ছে যে নিম্নকক্ষের যে আসন সংখ্যা তার পিআর পদ্ধতিতে হোক, অসুবিধা নেই। এই জায়গায় প্রশ্নটি হচ্ছে যে সেটা সেভাবে হবে নাকি প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে হবে। এই প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতের হিসাবটা কিন্তু খুব জটিল আর কি। সেটা হলো যে কোনো একটা দল যদি 1% নিচে পায়, অসংখ্য দলই তো আছে যাদের জাতীয় নির্বাচনের প্রদত্ত ভোটের 1% নিচে পাবেন, তাদেরকে তো আপনি সেখানে নিতে পারবেন না যদি আপনি সেই সংখ্যানুপাতের হিসেবে যান। কিন্তু আপনি যদি আপনার জোট সঙ্গীতের কথা যদি ভাবেন, যে যারা ধরে নিলাম যে নিম্নকক্ষে তাদের হয়তো আশানুরূপ ফলাফল এলো না,
কিন্তু সংসদে তাকে আপনি নিতে চান, আপনি কিন্তু সেই সুযোগটা তাকে কিন্তু সেখানেও দিতে পারবেন। সেটা অবারিত মানে নিয়ন্ত্রণ থাকছে আসলে দলগুলোর উপরে। হ্যাঁ, দলগুলোতে ঠিক করবে এটা। এটা তো এরকম না যে জনগণ উচ্চ কক্ষের প্রতিনিধি নির্বাচন করে দেবে, এরকম তো বিষয় নেই। এখানে একটা দল বলছে যে আমি যত সংখ্যানুপাতে আমি 100% যতটুকু আমার প্রাপ্ত হবে ভোটের সংখ্যানুপাতে সেটা প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে। আর আমরা বলছি যে এই পিআর পদ্ধতিতে তো আমরা অনুসরণ করি, আমরা বলি যে প্রাপ্ত আসনের অনুপাতে। পার্থক্য জায়গা হচ্ছে প্রাপ্ত ভোট আর প্রাপ্ত আসন। ওই আসনটাও তো প্রাপ্ত ভোটের প্রেক্ষিতেই তৈরি হয়েছে। তো আমরা যদি বলতে চাই যে পিআর পদ্ধতির মধ্যে পদ্ধতিগত ভিন্নতা খুব একটা বেশি কিছু নেই। বিএনপি তো পিআর পদ্ধতি উচ্চ কক্ষে মানছে, সেটা হচ্ছে নিম্ন কক্ষের আসনের পিআর। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এখানেই শেষ করছি দেশপ্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ।